ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর 1 বছর পার হতে চললেও এখনো নতুন বাংলাদেশের সংস্কার ইস্যুতে ঐক্যের চেয়ে বিভক্তি সুরি প্রকট অবস্থানে আছে বলে কেউ কেউ মনে করছেন। আওয়ামী লীগ আমলের মতো আক্রমণাত্মক বক্তব্য আসছে প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সম্প্রতি কক্সবাজারে জুলাই পদযাত্রায় গিয়ে এনসিপি নেতারা বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যকে ইঙ্গিত করে বলেছেন, আগে আওয়ামী লীগের আমলে যেমন নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, তেমনি এখন কক্সবাজারেও ভারতের শিলং থেকে এক নব্য গডফাদার এসছে, যে সংস্কার বোঝে না। এর প্রতিবাদে কক্সবাজারে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করলেও দলের কোনো সিনিয়র নেতাদের এনসিপির বিরুদ্ধে পাল্টা বিষোদগার করতে দেখা যায়নি। এদিকে আগে বেশ কয়েকবার জামায়াতে ইসলামীও বিএনপিকে ইঙ্গিত করে নানা বক্তব্য দিলেও গতকাল শনিবার তাদের জাতীয় সমাবেশ থেকে আসেনি সেরকম কোনো বক্তব্য। অন্যদিকে আবার এই জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না জানালেও কোনো রাগ ঢাক না রেখে জামায়াতের আমিরের অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে গিয়ে বিএনপি মহাসচিব তার সুস্থতা কামনা করেছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির এই অবস্থান কি তবে রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা কিংবা রাজনৈতিক সংস্কৃতি বদলের ইঙ্গিত দিচ্ছে? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান মুহিত, আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত আজকের রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, যে ঘটনাগুলো বলছিলাম, আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম রাজনীতিতে এক ধরনের ব্যক্তিগত আক্রমণের জায়গাটিও আসলে তৈরি হয়ে যাচ্ছিল। নানানভাবে এনসিপি, জামায়াত কিংবা বিএনপি নেতাকর্মীরা একে অপরকে উদ্দেশ্য করে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নানানভাবে রাজনৈতিক মাঠে বক্তব্য রাখছিলেন। সেই জায়গাটি থেকে এক ধরনের দূরত্বের শঙ্কা আসলে আমরা দেখতে পাচ্ছিলাম। গতকালকে যে ঘটনা ঘটলো কিংবা আমি যে ঘটনা দিয়ে আসলে শুরু করেছি, কক্সবাজারের যে ঘটনা ঘটেছে, সেখানে খুব সরাসরি আসলে বিএনপির একজন নেতাকে, শীর্ষস্থানীয় নেতাকে যেভাবে গডফাদার বলা হয়েছে, সেটার কি বলবো, বিপক্ষে এসে বিএনপি তেমন কোনো আসলে বক্তব্য রাখেনি কিংবা জামায়াতের আমিরের অসুস্থতার খবর নিতে বিএনপির মহাসচিব যেভাবে গেছেন, সবকিছু মিলিয়ে আসলে এক ধরনের বার্তা আসলে আমরা পাচ্ছি কিনা, সংস্কৃতির পরিবর্তনের পথে আমরা হাঁটা শুরু করেছি কি? ধন্যবাদ তন্নি। অমিত ভাই ব্যারিস্টার পাটোয়ারি তো পার্টির সেক্রেটারি ইলেক্টেড হয়েছেন। দেখা যাক আমাদের আগের সংস্কৃতি পরিবর্তন করে নতুন পথে যাত্রা হয় কিনা। দর্শকবৃন্দকে শুভেচ্ছা। আপনি এটার জন্য একটু ক্রেডিট আমাদেরকে দিতে পারেন, কারণ আমরা কন্টিনিউয়াসলি এটা বলে আসছিলাম এবি পার্টির পক্ষ থেকে যে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের যে বিভেদ এবং একজন অপরজনকে পোক করা, খোঁচা মেরে কথা বলা, ইভেন একেবারে ব্যক্তি চরিত্র নিয়ে কথা বলা, এই রাজনীতিটা তো আমরা পরিবর্তন করব বলেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। এই জায়গাটা শুরু হলো কেন? দেখেন, এই যে বিএনপি জামাত কিন্তু একটা বড় রাজনৈতিক স্টেক, আমাদের দুইটা স্টেক হোল্ডার হিসাবে। এবং এর বাইরে ধরেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরও একটা রাজপথে বেশ শক্তি আছে। এর বাইরে এনসিপি, এই 4টা দলের মধ্যেই আমরা দেখেছি কিন্তু এই জিনিসটা আবর্তিত হওয়া শুরু করেছে। প্রথমে আবর্তনটা এভাবে হয়েছে যে বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে এক দখলদার, এক চাঁদাবাজ গেছে, নতুন দখলদার, নতুন চাঁদাবাজ এসেছে। এই ধরনের কথা বলার পরেই এটা কিন্তু বিএনপি তার গায়ে টেনে নিয়েছে এবং বিএনপি এটা দিয়ে তাদের উত্তেজনাটা তৈরি হয়েছে। এরপরে তো ধরেন লাস্ট আমরা যেটা দেখলাম, ওই যে মিডফোর্ডের ঘটনার পরে তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করে একটা স্লোগান হয়েছে। সেই স্লোগানের প্রেক্ষিতে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিক্ষোভটা ছড়িয়ে পড়েছে। এবং মোটা দাগে আমরা যেটা দেখছি আর কি, যে জামাতের লোকেরা বিএনপিকে বলছে চাঁদাবাজ, দখলদার ইত্যাদি ইত্যাদি, আর বিএনপির লোকেরাও কিন্তু এখন রাগ ঢাক রেখেই জামাতকে রাজাকার, আলবদর ইত্যাদি কথা বলা ইত্যাদি, তাদের উচ্ছেদ চান, তাদের পতন চান, এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আরও নানা ব্যাপ্তি আছে এর। আপনি যেটা বলেছেন যে আমি সত্যিকার অর্থে একটা বিএনপিকে কালকে ক্রেডিট দিতে চাই। বিএনপিকে কালকে সমাবেশে আমন্ত্রণও জানানো হয় নাই এবং নাটকীয়ভাবে সেখানে জামাতের আমির একটা সিরিয়াস একটা ঘটনা, আবেগময় একটা ঘটনা তৈরি হয়েছে। সেখানে উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, সবাই উদ্বিগ্ন ছিল, উনি আবার উঠে বসলেন। যাই হোক, এরপর ইমিডিয়েটলি বিএনপির মহাসচিব গিয়ে যে ওনাকে দেখতে গেলেন। দেখেন, সারাদিনের জামাতের এই জনসভার পুরো ফোকাস চলে আসছে কিন্তু মির্জা ফখরুলের কাছে। এবং জামাতের লোকেরা যেখানে বিএনপির প্রতি
অসহিষ্ণু আচরণ করার কথা, সেখানে উল্টো জামাতের লোকেরাই দেখলাম যে মির্জা ফখরুলের বেশ প্রশংসা করছেন এবং বিএনপির প্রশংসা করছেন। আমরা এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছি যে ভুল যেই করুক, হ্যাঁ, বিএনপি একটা বড় দল হিসেবে যদি বিএনপি একটা দায়িত্বশীল ভূমিকা নেয়, বিএনপি যদি এগুলোকে একটা উদার জায়গা থেকে গ্রহণ করে, তাহলে দিন শেষে বাংলাদেশের রাজনীতির দিকটা কিন্তু বড় দলের দিকেই ঘুরবে। যদি বড় দল বড় দলের দিকে ঘুরবে বলছেন আপনি মুজিবুর রহমান মঞ্জু, কিন্তু আসলে এই যে পাল্টাপাল্টি বক্তব্যের কথা বা ব্যক্তিগত আক্রমণের কথা আমি বলছিলাম, সেই জায়গাটি থেকে আসলে কি শুধু বড় দলেরই দায়িত্ব আছে, নাকি নতুন যে রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে আসছেন তাদেরও আসলে একটি বিশেষ দায়িত্ব আছে? তারা ঠিক কতখানি ব্যক্তিগত পর্যায়ে গিয়ে রাজনীতির মাঠে বক্তব্য রাখবেন বা আসলে আক্রমণ করবেন? না, এখানে নতুন দলগুলো বা অন্যান্য দলগুলো কেন এটা করছে, যারা এটা করতে চায় এই জন্য যে সে মনে করে যে আমি আপনার সমকক্ষ, ধরেন আমি আপনাকে নিয়ে কাউন্টার করছি অ্যাজ ইফ আমি আপনার প্রতিদ্বন্দ্বী। তো কারো তো ইচ্ছা থাকতে পারে যে আমি বিএনপির প্রতিদ্বন্দ্বী আকারে হাজির হই, বিএনপি একদিকে আছে, আমি কাউন্টার হিসেবে হাজির হই। এই দুইটা প্রবণতা জামাত এবং এনসিপির মধ্যে আছে। তারা বিএনপিকে একটা কাউন্টার পলিটিক্স আকারে দাঁড়াতে চায়, যে বিরোধী দল আকারে হাজির হওয়ার। এটা রাজনৈতিক কৌশল হিসেবে অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে দিন শেষে রাজনীতি কিন্তু জনগণের একটা পর্যবেক্ষণের বিষয় আছে। আপনি মিটফোর্ডের ঘটনা নিয়ে কতদূর বলবেন, কতদূর বিএনপিকে দায়ী করবেন, এটার একটা সীমারেখা থাকতে হবে। যেমন আপনি যেটা বলেছেন যে আমি কিন্তু কালকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফোন করেছিলাম যে তুমি এই বিষয়টা এইভাবে কেন বললে। সে আমাকে বলল যে সে সেখানে যাওয়ার পরে তার কাছে স্থানীয় লোকেরা নানাভাবে এসে নানা অভিযোগ দিয়েছে, তাদের দখলদারিত্বের বিভিন্ন বিষয় তার কাছে তুলে ধরেছে। এইটা দ্বারা সে প্রভাবিত হয়েছে এবং সে সেটা বলেছে। তার টোনের মধ্যে আমি দেখেছি যে সে কিছুটা সে অনুতপ্তের একটা টোন তার মধ্যে আছে, যে এটা সে ঠিক করে নাই। ঠিক অ্যাজ ওয়েল এজ সালাউদ্দিন ভাই কিন্তু খুব বেশি প্রতিক্রিয়া দেখান না, এবং ব্যক্তিগতভাবে উনি বলেছেন যে আমি লোকদেরকে বলেছি যাতে এটা না, এবং ওনার নির্বাচনী এলাকা থেকে যাতে তারা এটা একটা পরীক্ষা হচ্ছে। এখানে একটা পরীক্ষার জায়গা হচ্ছে কি তন্নি, সেটা হলো যে আমি আপনার বিরুদ্ধে বলতে পারবো কিনা, আমার গণতান্ত্রিক অধিকার আছে কিনা। আমি মনে করি পারবেন। কারো বিরুদ্ধে যদি আমার কোনো অভিযোগ থাকে আমি বলবো, কিন্তু ঠিক কতটুকু রাগ রেখে বলার কথা হচ্ছে সেটা কতটুকু পরিশীলিত এবং কতটুকু মানে আমি উত্তেজিত বা আমি কতটুকু উস্কানিমূলক ভাবে বলবো। এই জায়গাটাতে আমি ব্যাসে স্বামীভাতে পাঠরে আপনার কাছে আসি। রাজনৈতিক কৌশল আসলে থাকবেই এবং সেটি চিরন্তন সত্য, রাজনৈতিক ভিন্ন মত আমাদের মধ্যে থাকবে সেটিও সত্য, কিন্তু এই যে আসলে ব্যক্তিগত জায়গা থেকে নানানভাবে নানান ধরনের শব্দ চয়ন করা হচ্ছে, যেটি কিন্তু আমরা আসলে আওয়ামী লীগ আমলেও দেখেছি। আক্রমণাত্মকভাবে বিরোধী দলীয় রাজনীতিবিদদেরকে কেন্দ্রীয় নেতাদেরকে উদ্দেশ্য করে যে ধরনের কথা বলা হতো, সেই ধরনের শব্দ কি আসলে এখনো আমাদের পক্ষে ব্যবহার করা সম্ভব কিনা, কিংবা আসলে নতুন যারা রাজনীতিতে আসছেন কিংবা দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করছেন তাদের প্রত্যেকের আসলে সেই জায়গাটিতে আরো যথেষ্ট পরিশীলিত হওয়ার সুযোগ আছে কি? হ্যাঁ, আসলে খুবই দুঃখজনক। মানে হেট স্পিচ তো আসলে কোনো লাভ ক্রিয়েট করে না। দেশ গড়ার জন্য হেট স্পিচ সম্পূর্ণ একটা নেগেটিভ ফ্যাক্টর। এই গত বছর আগস্টের এই আন্দোলনের পরে যে বাংলাদেশ সৃষ্টি হলো, সেটা তো একটা ঐক্যের বাংলাদেশ হওয়া উচিত ছিল। সেটা জঘন্য ভাষায় গালাগালির একটা বাংলাদেশ হচ্ছে, এবং কি জঘন্য ভাষায় স্লোগান দেওয়া হয়, শোনাও তো যায় না। যারা বলছে উচ্চশিক্ষিত ছেলেপেলা সেই ভাষায় স্লোগান দিচ্ছে। অর্থাৎ যে যার মতো পলিটিক্যাল ডাইমেনশন নিয়ে নিচ্ছে, যে যার মতো পলিটিক্যাল প্রক্সি হিসেবে কাজ করছে। গোপালগঞ্জে এনসিপি গেল, গোপালগঞ্জে যাওয়াটার অধিকার সবার আছে, কিন্তু গোপালগঞ্জ যাওয়াটা কি খুব এসেনশিয়াল ছিল? এটা কি দেশের স্বার্থে খুব প্রয়োজন ছিল? এনসিপির স্বার্থে খুব প্রয়োজন ছিল? এটা তো একটা আনওয়াইজ মুভ। বাংলাদেশের বাইরে কোনো জায়গা অবশ্যই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না, ভেতরে, কিন্তু সেখানে ডেফিনেটলি মুজিববাদ, মুর্দাবাদ এই ধরনের বক্তব্য দিলে লোকাল মানুষের মধ্যে একটা সেন্সেশন ক্রিয়েট। প্লাস এর আগে থেকে কিন্তু একটা হাইপ উঠানো হয়েছে যে ওই দিন শেখ মুজিবের সমাধি ভেঙে ফেলা হতে পারে, এরকম একটা ভাইব্রেশন কিন্তু আমরা সবাই পেয়েছিলাম। সেই আশঙ্কাটাও ছিল, অপপ্রচার। হ্যাঁ, তো ঠিক ওই ঘটনাটা কতটুকু আসলে এনসিপিকে হেল্প করলো, আমার ছোট অ্যানালাইসিস হচ্ছে এক অর্থে ওই ঘটনার পরে আওয়ামী লীগ উজ্জীবিত হলো অনেক অর্থে। আবার তাদের অনেকের বিরুদ্ধে মামলা হবে, সেই মামলার মধ্যে অনেক নিরীহ লোকও থাকবে। অটোমেটিক এই ধরনের মামলা আমরা 16 বছর দেখেছি, আমার এলাকার সুন্দরগঞ্জে প্রচুর হতো। প্রচুর অরাজনৈতিক নিরীহ লোক এসব মামলায় সাফার হয়। মুজিববাদ, মুর্দাবাদ, মুজিববাদ শব্দটা এখন কিভাবে রিলেভেন্ট হয়? মুজিববাদ জিনিসটা আসলে কি? মুজিববাদের সৃষ্টি হলো 72-73 সালে ঢাকা ভার্সিটিতে, যখন ছাত্রলীগের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। সেটা হচ্ছে সিরাজুল আলম খান অনেকগুলো নিউক্লিয়াস দিয়ে দিয়েছিলেন বামপন্থী, ওই ছাত্রলীগ হঠাৎ করে একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র চাইলেন, ওরা একটা নতুন ধারার রাজনীতি চাইলেন। আর কিছু অংশ অর্থোডক্স ছাত্রলীগ থাকলো শেখ মুনির নেতৃত্বে, তারা হলো মুজিববাদ। তখন ক্যাম্পাসে বামপন্থীরা ওই অংশের ছাত্রলীগকে মুজিববাদী বলতো, এটা আমরাও ছোটোবেলা ক্যাম্পাসে শুনেছি।
এটার এখন কি রিলেভেন্স আছে? আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দোষটি সবারই থাকলেও রাজনীতিবিদ হিসেবে তিনি বিশাল 17 বছর জেলে ছিলেন, 2টা স্বাধীনতা আন্দোলনে ছিলেন, পাকিস্তান সৃষ্টির আন্দোলনে ছিলেন এবং বাংলাদেশের আন্দোলনেও ছিলেন, জন্মের আন্দোলনেই। তো সব এনসিপি মিলেও তো তার ধারে কাছে আসতে পারবে না। তো তার নাম ধরে খারাপ কথা বলে এনসিপি কি অর্জন করবে আমি তো জানি না। জিয়াউর রহমান তো কখনো মুজিবুর রহমানকে খারাপ কথা বলতেন না, এর সাথে তো প্রশ্নই আসে না। খালেদা জিয়া কখনো বলতেন না। তো এনারা এটা বলে কী লাভ হচ্ছে? আমি কোনো লাভ পাচ্ছি না। এটা হচ্ছে ন্যাশনাল যে পার্টিটা এনসিপি, একটা অ্যানার্কি পার্টির দিকে যাচ্ছে, যেখানেই যাচ্ছে হাঙ্গামা ক্রিয়েট করছে। ওরা হাঙ্গামা পার্টি হয়ে যাচ্ছে, খুব দুঃখজনক। ওরা ন্যাশনাল হিরো ছিল, ওরা অনেক কন্ট্রিবিউশন করতে পারতো, অনেক কিছু শিখতে পারতো, অনেক কিছু শেখাতে পারতো, কিন্তু ওরা শেখাচ্ছে জঘন্য ভাষায় গালি, ভেঙে ফেলো, ঘুরিয়ে ফেলো, যা তা। তো ফলে কি হচ্ছে? যেখানেই যাচ্ছে হাঙ্গামা হচ্ছে। আখেরে লাভ হচ্ছে কার? ইলেকশন পিছিয়ে দিতে যাচ্ছে যারা, তাদের লাভ হচ্ছে। তার মানে এই পুরো সব ঘটনাকে, অর্থাৎ এই ব্যক্তিগত আক্রমণ কিংবা রাজনীতিবিদদের মধ্যে এই যে পাল্টাপাল্টি এক ধরনের কথার লড়াই আমরা দেখতে পাচ্ছি, সেটিকেও কোথাও না কোথাও গিয়ে আপনি নির্বাচনকে পিছিয়ে দেওয়ারই আমি মনে করছি এটা টোটালি অ্যানাদার মাস্টারমাইন্ড, ইলেকশনকে পিছিয়ে দেয়। মাহিদুর রহমান মুহিত, এই যে আসলে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতাকর্মীরা একে অপরকে নিয়ে এই ধরনের বক্তব্য রাখছেন, সেটি আসলে আমরা এর আগেও দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটি একেবারেই যে নতুন সেটিও বলার সুযোগ নেই, কারণ আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাদেরকে কিভাবে আসলে কি ধরনের বক্তব্য ব্যবহার করা হতো। এবং এই ধারা আসলে যদি চলতে থাকে, যে ফ্যাসিজম থেকে আমরা মুক্তি চাই, সেই জায়গাটি আবারও ফিরে আসতে পারে। স্বয়ং তারেক রহমান তিনি নিজেও আজকে আসলে বলেছেন সেই ধরনের সুযোগ আসলে যাতে করে আমরা না দিই। এই বক্তব্য বা এই পাল্টা বিষোদগার কিংবা আসলে নতুন রাজনৈতিক দলের পুরনো রাজনৈতিক দলের প্রতি, পুরনো রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি চলতে থাকলে সেখান থেকে আদৌ আমরা বেরিয়ে আসতে পারবো? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। সুন্দর একটি আলোচনার আয়োজন করেছেন। আমার সাথে যারা অংশগ্রহণ করেছেন দুইজনকে আমি স্বাগত জানাই আর কংগ্রেচুলেশন করি নতুন থ্যাংক ইউ মহাসচিব যিনি হয়েছেন শামীম সাহেবকে। তো আমি যেটা বলবো যে দেখেন, আমরা তো বিদেশে থাকি, আমার 50 বছর বাংলাদেশের বাইরে, কিন্তু বাংলাদেশের বাইরে থাকলেও আমাদের মন প্রাণ বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে। গত 17-18 বছরের যে আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে আমরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছি। আন্তর্জাতিক লেভেলে সেখানে আমরা ইন্টারন্যাশনাল লবিং করেছি, ডেমনস্ট্রেশন দিয়েছি, সব কিছুই করেছি, প্রতিবাদ প্রতিরোধ করেছি। যেখানে দেখেছি আমাদের দেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন, সেখানে আমরা বিদেশ থেকে সোচ্চার হয়েছি। তাদের পক্ষে আমরা, যারা নির্যাতিত তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তো যে কথাটা বলবো, যে আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত। যে দেখেন, অলমোস্ট 17 years gone by from our life. It is not a small amount of life. It's a long time in our life. এই 17 বছরে একটা দেশ অনেক সময় অনেক উন্নতির দিকে যেতে পারে, কিন্তু আমরা রাজনীতিতে অনেক পিছিয়ে গিয়েছি। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিগত সরকার, কোটি কোটি টাকা আমাদের লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এখন বিষয়টা হইল, আমরা কি চাই, বাংলাদেশের মানুষ কি চায়। আমরা আমাদের রাজনীতি আপনারা জানেন, গত 17 বছর আমাদের একটাই রাজনীতি ছিল, যে জনগণের ভোটের অধিকারটা আদায় করা। কারণ যেহেতু এটা গণপ্রজাতন্ত্রী একটি বাংলাদেশ, এটা এদেশের মালিক হলো বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ বা 19 কোটি মানুষ, যেটাই বলেন। তো মানুষ কী চায়? মানুষ চায় তার ভোটের অধিকার। তার ভোট প্রয়োগের মাধ্যমে তারা একটা তাদের সরকার গঠন করতে চায়, জনগণের সরকার। সেই সরকার যখন ক্ষমতায় যাবে, তখনই তারা নিশ্চিত করবে দেশের রাষ্ট্রের সম্পদকে রক্ষা করা, তার পাশাপাশি দেশের মানুষ যারা মালিক, যারা দেশের মালিক, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আনফর্চুনেটলি এই যে ডেমোক্রেটিক প্র্যাকটিস অথবা জনগণের স্বার্থে রাজনীতি থেকে আমরা বঞ্চিত ছিলাম। খুন গুমের রাজনীতি আমরা দেখেছি, 72-75 আমরা দেখেছি খুন গুমের রাজনীতি আমরা দেখেছি। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে এক নায়কতন্ত্র কায়েম করে বাকশাল তৈরি করেছে। সেখানে আমরা দেখেছি বিরোধী দলকে গুম করা হয়েছে, খুনও করা হয়েছে। তো এখন যে জিনিসটা হলো লুটপাটও দেখেছি। আর আমরা দেখতে চাই না, আমাদের জাতি এখন দেখতে চায় নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে আইনের সুশাসন থাকবে, যেখানে পুলিশ জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। সেই জায়গাটি তো আছে, কিন্তু আসলে যেই রাজনৈতিক সৌহার্দ্যের কথা আমরা বলছি, সেখানে তো সবচাইতে বড় দায়িত্ব নিঃসন্দেহে রাজনীতিবিদদের। অর্থাৎ এই যে আসলে পাল্টাপাল্টি অভিযোগ কিংবা পাল্টাপাল্টি ব্যক্তিগত মন্তব্য যারা করছেন, সেই জায়গাটি থেকে রাজনৈতিক নেতা যারা আছেন তাদের আসলে কতখানি দায় নিতে হবে? থ্যাংক ইউ। আমি অবশ্যই নেতাদের অবশ্যই দায়িত্ব আছে সেখানে, যার লেভেল থেকে। নেতাদের উচিত
জাতিকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় তাদের নেতৃত্বে। এই জন্য তো তারা নেতা। এবং যারা দলেও আছেন তাদেরকেও সঠিকভাবে রাজনীতি করতে হবে, যে কোনো দলেই থাকুক না কেন, যে দল করেন না কেন, তাদের দলের আদর্শ কী, তাদের দল কী চায় ভবিষ্যতে। এবং আমাদের মনে করেন বিএনপির রাজনীতি সবসময় জনমুখী রাজনীতি ছিল। আমরা জনগণের উপরে নির্ভর করে সবসময় রাজনীতি করেছি এবং তাদের আস্থা নিয়েই আমরা বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যতবারই আসছি, আমরা পিছনের দরজা দিয়ে আসি নাই। এই জন্যই আমরা গত 17 বছরের যে আন্দোলন ছিল আমাদের নেতার নেতৃত্বে, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সেখানে ছিল ভোটের অধিকার আদায়ের। মানে ভোটিং রাইট ইজ এ ফান্ডামেন্টাল পিলার অফ ডেমোক্রেসি, ওয়ান অফ দি ফান্ডামেন্টাল পিলার অফ ডেমোক্রেসি। সুতরাং সেই গণতান্ত্রিক ধারায় তো আসলে ভিন্ন মত থাকবে, সেটিও স্বাভাবিক। নতুন রাজনৈতিক দলগুলো কোনো ধরনের আলোচনা করলে তাহলে আমরা এটাও দেখেছি কিন্তু যে বিএনপি নেতারাও নানানভাবে সমালোচনাও করেছেন। না, একটা জিনিস আমি বলি, সমালোচনা তো থাকবে, সমালোচনা বলতে কেউ না, ইউ হ্যাভ টু, ওই যে গন্ডারের চামড়া একটা কথা আছে না, রাজনীতিবিদদের চামড়াও শক্ত করতে হবে। সমালোচনা হবে, কিন্তু আপনি এমনভাবে সমালোচনা করবেন উইথ রেসপেক্ট। আপনার সিনিয়র জুনিয়র যারাই আছে, সিনিয়রদেরকে আদর করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, সিনিয়রদেরকে আপনি সম্মান করে কথা বলবেন। ইউ শুড, ওই যে আমাদের একটু যে কথাটা উঠছিল সালাউদ্দিন ভাই সম্বন্ধে, যে গডফাদার, ইজ এ গডফাদার, হি ইজ এ পলিটিশিয়ান। আমাদের দলের একজন স্থায়ী কমিটির সদস্য, ইজ এ পলিসি মেকার, একজন এডুকেটেড মানুষ। তা শামীম ওসমানের সাথে তো ওনার তুলনা হয় না। শামীম ওসমান সাহেবের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে অ্যাজ বিইং এ গডফাদার, বা খুন খারাপির মানে তার মধ্যে তার বিভিন্ন ধরনের রেকর্ড আছে, কিন্তু আমাদের সালাউদ্দিন সাহেবের তো এই ধরনের কোনো রেকর্ড নেই। বিএনপিও আসলে এই ধরনের বক্তব্যগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে আসলে মনে করছেন কিনা, কিংবা নির্বাচন ঘিরে এক ধরনের ইচ্ছাকৃতভাবে এই ধরনের বক্তব্যগুলো রাখা হচ্ছে বলেও কি আপনারা মনে করেন? আমি মনে করি 100%। আমাদের নেতা তো বারবার জাতির উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরছেন এবং এটা ক্লিয়ারিফিকেশন করে দিচ্ছেন যে আমাদের নেতার মেইন উদ্দেশ্য হলো যে পলিটিক্স এমন একটা জিনিস যে আপনারা জনগণের স্বার্থে যদি পলিটিক্স করেন, কাম আউট ফ্রম অল দিস ইলিসিট বিহেভিয়ার এবং আননেসারি কথাবার্তা বলে মানুষদেরকে আপনার অ্যাগ্রেসিভ মুভমেন্টে না নিয়ে আপনি শান্তশিষ্টভাবে সবাইকে নিয়ে কাজ করেন। এবং ইন্টারিম গভর্নমেন্টেরও দায়িত্ব এখানে অনেক কিছু আছে, ওনারাও ব্যর্থ হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। সেই জায়গাটাতে আমরা আসবো, একটি বিরতির সময় হয়েছে। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছিলাম আসলে বিভক্তি সুর প্রকট হচ্ছে রাজনৈতিক দলগুলোতে, বিশেষ করে দু একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। সংস্কারের ইস্যুটিতেও আসলে বিভক্তির সুর বেশ প্রকট হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকেও আসলে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি কোনো একটি ইস্যু নিয়ে আসলে বিভক্তি বাড়ছে। সেই সময়টাতে আসলে এই যে পাল্টাপাল্টে অভিযোগ, ব্যক্তিগত পর্যায়ে গিয়ে নানানভাবে একে অপরের দিকে আসলে হেয় করবার মতো বক্তব্য রাখা হচ্ছে, সেগুলো তার মানে আমাদেরকে নির্বাচন থেকে আরও খানিকটা দূরে সরিয়ে দিচ্ছে কিনা, সেটি আমাদের এখন শঙ্কার জায়গা তৈরি হচ্ছে কিনা। আমি আসবো আপনার কাছে, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই যে আসলে আমরা পাল্টাপাল্টি বক্তব্য দেখছি কিংবা ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করবার এক ধরনের চেষ্টা দেখছি, সেই জায়গাটিতে আপনিও বলছিলেন কিংবা মাহিদুর রহমান তিনিও বলছিলেন আসলে কোনো না কোনোভাবে এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে এক ধরনের বিশাল ঘটনা ঘটে যাওয়ার শঙ্কা আসলে তৈরি করা হচ্ছে কিনা, এবং সেই শঙ্কা থেকে নির্বাচন পিছিয়ে যাওয়ারও শঙ্কা তীব্র হচ্ছে কি? আমি নির্বাচন সরাসরি পিছিয়ে যাওয়ার এখানে আমি কোনো সংযোগ দেখি না, বাট একটা পরোক্ষ একটা সংযোগ বলতে পারেন। প্রথম কথা হচ্ছে যে এই কাউন্টার বা ঝগড়াটা কেন শুরু হলো। কিছুদিন আগেও তো যখন আওয়ামী লীগ, আমাকে আজকে একজন জিজ্ঞেস করেছিল যে এই বিভেদের কারণ কি, আমি বললাম যে বিভেদের জন্য দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা যে পালিয়ে গেল, শত্রু পালিয়ে গেল দেখে এখন আমরা বন্ধুরা ঝগড়া করছি, যারা একসাথে ছিলাম। কিন্তু আমি একটু যুক্ত করি মুজিবুর রহমান মঞ্জু, আমি মানলাম যে তিনি আসলে এক ধরনের ট্রেন্ড চালু করে দিয়ে গেছেন, যেভাবে আসলে বিরোধী দলের নেতাদেরকে উদ্দেশ্য করে কথা বলা যায়, কিন্তু এখন যারা এই ধরনের বক্তব্য রাখছেন তাদেরকে কি তিনি দিল্লি থেকে বসে শিখিয়ে দিচ্ছেন এই ধরনের বক্তব্য রাখতে? আমি সেটা বলছি না। যখনই স্বার্থের কাজটা শেষ, মানে এতদিন আমরা একসাথে ছিলাম, একটা স্বার্থ যে শেখ হাসিনাকে হটাতে হবে, শেখ হাসিনা হটালে আমরা একটা নির্বাচন পাবো, আমরা আমাদের অধিকার ফিরে পাবো, ইত্যাদি ইত্যাদি সবকিছু। তো শেখ হাসিনা হটে যাওয়ার পরে এখন কম্পিটিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরেন পরোক্ষভাবে বা মনস্তাত্ত্বিকভাবে সবাই মনে করছে যে বিএনপি হচ্ছে পাওয়ারফুল দল বা বিএনপি ক্ষমতা আসতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা। এখন একটা কম্পিটিশন শুরু হয়েছে যে তাহলে সেকেন্ড লার্জেস্ট পার্টি বা অপোজিশন কে হবে। এই জন্য ধরেন জামাত একটু ভাইব্রেন্ট কথাবার্তা বলছে, যেমন এত বড় শোডাউন করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে শোডাউন করেছে, এনসিপি বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখানে মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে আমরা সরকারে যাব না বিরোধী দলে যাব। আচ্ছা, একটা কথা ধরেন যে আমরা ধরে নিলাম যে
ইমিডিয়েট ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এই ধরনের একটা কথা আছে। তাহলে ইলেকশন পিছিয়ে দিলে কি হবে? ইলেকশন পিছিয়ে দিলে কি জামাত ক্ষমতায় আসবে? বা ইলেকশন দূরে চলে গেলে কি এনসিপি ক্ষমতায় আসবে? আমি তো সেটা দেখছি না। বরং আমরা দেখছি ইলেকশন পিছিয়ে গেলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাই কিন্তু এক ধরনের থ্রেটের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কারণ আপনি শুধু রাজনীতি তো সবসময় সরল পথে চলে না, এর আঁকা বাঁকা পথ আছে, এর নানা ধরনের পথ আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে ইলেকশনেও যেতে হবে, আবার যে সমস্যাগুলো আছে সেটাও আমাদেরকে সমাধান করতে হবে। এখন আমি বারবার বলি যে এই বিভেদটার যদি কোনো ষড়যন্ত্র আকারে হয়, সেই ষড়যন্ত্রটা কেন বিএনপি বুঝতে পারছে না বা বিএনপি কেন ব্যবস্থা নিচ্ছে না? খুবই ইজিলি আমি আপনাকে বলি, দেখেন বিএনপি কিন্তু আপনার 31 দফা একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং আমরা যে সংস্কারগুলো নিয়ে আলোচনা করছি সব কিছু কিন্তু এই 31 দফার মধ্যে আছে। এখন বিএনপি বলেছে জাস্ট একটা টাইটেল বলেছে, যেমন সে বলেছে 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে। কি করা হবে সেটা বিএনপি লিখে নাই। তাহলে তো আপনার কথা নিয়ে তো আমরা আলোচনা করছি, 70 অনুচ্ছেদে কি কি জিনিস থাকবে, কি কি জিনিস কার্টেল করা হবে সেটা আলোচনা হচ্ছে। বিএনপি বলেছে ক্ষমতার ভারসাম্য আনা হবে, প্রধানমন্ত্রী, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে, রাষ্ট্রপতির মধ্যে। তাহলে আমরা তো এটা নিয়ে সংস্কার আলোচনা করছি যে ক্ষমতাটা কিভাবে আমরা ডিসেন্ট্রালাইজ করে কমিটির মাধ্যমে কিভাবে আমরা একটা দায়বদ্ধতার মতো আনতে হবে। কিন্তু বিএনপি যখন বাস্তবায়নের জায়গায় গিয়ে যখন সে দেখা যাচ্ছে যে সে তার ওই কমিটমেন্টের জায়গায় থাকছে না, তখনই কিন্তু এই বিতর্কগুলো সৃষ্টির ডালপালা মেলছে। কারণ বিএনপিকে সবাই পোক করছে, বিএনপিকে অভিযোগ দিচ্ছে যে বিএনপি সংস্কার বিরোধী দল। সেটি কেন? আসলে বিএনপি বড় দল কিংবা বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি, এই কারণে তাদের দিকেই আসলে এই ধরনের বক্তব্যের তীরও বেশি ছোড়া হচ্ছে। না, এটা হচ্ছে কি তনি, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি দেখেন, এই যে আপনি একটা উদাহরণ দিয়ে বলে, যেমন জামাতের আমির গতকাল কিছু কথা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে মন্ত্রী হিসেবে আমরা কোনো ফ্ল্যাট নিব না বা প্লট নিব না, আমরা এমপি হিসেবে কোনো সরকারি গাড়ি, ওই যে ট্যাক্স ফ্রি গাড়ি নিব না। খুবই সুন্দর কথা, সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। তো প্রশ্ন হলো, আপনারা তো মন্ত্রী ছিলেন আগে, তখন কেন নিয়েছিলেন? আপনার যে ইসলামিক পার্সপেক্টিভ যেটা, সেটা কি তখন ছিল না? বা আপনার কি এই দায়বদ্ধতার চিন্তাটা তখন আসে নাই? এখন আপনি কেন বলছেন এটা নিব না? তাহলে নিশ্চয়ই আপনি একটা অভিজ্ঞতা থেকে এটা বলছেন। এখন এই যে আপনি যখন ক্ষমতায় যান তখন কিন্তু বাস্তবায়ন করেন না, বাট ক্ষমতায় যখন না থাকেন তখন আপনি বলেন। যেমন আমাদের দুজন মন্ত্রী, ওনারা কিন্তু দুই জায়গায় প্লট নিয়েছেন, একজন বনানীতে নিয়েছেন, একজন উত্তরায় নিয়েছেন। এমপিরা কিন্তু বিভিন্ন জায়গায় প্লট নিয়েছেন, গাড়ি নিয়েছেন। আসলে আমাদেরকে বেরিয়ে আসতে না, আমি ওটা বলছি না, আমি আপনাকে বলছি যে আমি যখন ক্ষমতায় নাই তখন আমি সংস্কারের কথাগুলো বলছি। যখন ক্ষমতায় যাচ্ছি, যেমন বিএনপি এখনো ক্ষমতায় আসেই নাই, কিন্তু এজ ইফ বিএনপি ক্ষমতায় আসলে তার সংস্কার, এই জন্য সংস্কারের বাধা হয়ে এসে দাঁড়াচ্ছে। মাহিদুর রহমান মুহিত, এই যে আসলে আমরা নানানভাবে সংস্কারের কথা বলছি কিংবা রাজনৈতিক যে সৌহার্দ্যের কথা আমরা বলছি, গতকালকে আসলে যখন জামায়াতের আমিরকে মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি দেখতে গিয়েছেন, সেই সময় তিনি রাজনৈতিক যে সৌহার্দ্যের বার্তা আসলে আমরা দেখতে পেলাম, সেই জায়গাটি থেকে তিনি এটিও বলেছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের আমিরের সুস্থ থাকাটাও প্রয়োজন। অর্থাৎ এই যে বিরোধী দলীয় নেতাদের প্রতি, বিরোধী দলের প্রতি আসলে যে সৌহার্দ্য, যে সহমর্মিতা, সেটি বিএনপি আসলে নির্বাচন হবার পর যদি আপনারা জনগণের ভোটে জিতে নির্বাচিত হন তখন বজায় রাখবেন কিনা এই ধারা? ইনশাআল্লাহ। বিএনপির জন্ম হয়েছে বিরোধী দলকে রেসপেক্ট করে। বহুদলীয় গণতন্ত্র বিএনপি জন্ম দিয়েছে বাংলাদেশে, এবং বিএনপি সেখানে মানুষের বাক স্বাধীনতা, পত্রপত্রিকার বাক স্বাধীনতা এবং বিরোধী দলের রাজনীতি করার যে সুযোগ সুবিধা ফ্রিলি, এগুলো বিএনপি করেছে। সুতরাং বিএনপির মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক, যেটা বিরোধী দলের প্রতি সম্মান, এগুলো বিএনপির সবসময় ছিল, রাইট ফ্রম দি ইনসেপশন অফ বিএনপি টিল নাও আছে। এবং ইনশাআল্লাহ আমি এটাই বলতে পারি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব গত 17 বছর ধরে বিদেশে আছেন। বিদেশেরও রাজনীতি যে এমন একটা দেশে আছেন যে আমরা যাকে বলি যে গণতন্ত্রের সূতিকাদার, মাদার অফ ডেমোক্রেসি, ইউকে। তো সেখানে আছেন। বাংলাদেশে উনি একটা রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছেন। এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি ফ্যামিলি। ওনার এমন কোনো ফ্যামিলি আমি দেখি নাই যে যার বাবা আর্মির চিফ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, এবং একজন সফল রাষ্ট্রনায়কও ছিলেন, এবং আদর্শিকভাবে একজন সফল রাজনীতিবিদও উনি পরবর্তীতে হয়েছেন জনগণের কাছে। তারপরে ওনার মা গণতন্ত্রের মা, উনি দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, তারপরে সংসদীয় গণতন্ত্র জাতিকে উপহার দিয়েছেন। উনিও এই জাতির ক্রান্তিকালে জাতির পাশে দাঁড়িয়েছেন গত 17 বছর। ওনার কাছ থেকে আমরা বলছিলেন যে নির্বাচিত হবার পর আসলে রাজনৈতিক দলগুলো সবকিছু ভুলে যাবে। বিএনপি তো এখনো ক্ষমতায় যায় না, যাওয়ার আগেই তো সংস্কারের যে কমিটমেন্ট দিয়েছিল সেই জায়গায় তো সেটা সংস্কারের কমিটমেন্ট আপনি বাস্তবায়ন করবেন তো সরকারে গিয়া।
বর্তমানে যে 31 দফা যে বাংলাদেশ বিনির্মাণে আগামী যে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে 31 দফা দেওয়া হয়েছে সেটা তো বাস্তবায়ন করবো আমরা যখন ক্ষমতায় যাব। এখন ক্ষমতায় কারা? ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব হলো ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করে একটি সুন্দর অবাধ নির্বাচনের দিকে ঠেলে নিয়ে যাওয়া দেশকে, এবং সকল রাজনৈতিক দলের সাথে আলাপ করে তাদের সকলের ইনক্লুসিভ নিশ্চয়ই। আবার ইনক্লুসিভ নির্বাচনের জন্য তো সব রাজনৈতিক দলের এক ধরনের ঐক্যমত, এক ধরনের এক জায়গায় পৌঁছাবার প্রয়োজন আছে। সেখানে আমি যদি আবার একটু গতকালের ঘটনাতেই যাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে তিনি জামায়াতের আমিরকে যে দেখতে গেছেন সেটিকে উল্লেখ করেছেন। এই শিষ্টাচার আসলে বজায় থাকবে কিনা? দীর্ঘদিন আমরা কিন্তু দেখেছি রাজনৈতিক দলগুলো আসলে শীর্ষস্থানীয় নেতারা একজন আরেকজনের সাথে দেখাও করেননি, তিক্ততা দেখেছি, বাড়ির গেট থেকে ফিরে আসার মতো। সেটা তো আওয়ামী লীগ করেছে, বিএনপি তো কোনোদিন করে নাই। বিএনপি তো সবসময় বিরোধী দল। আপনি আমাকে একটা এক্সাম্পল দেখান, আমাদের নেত্রী বা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বিরোধী দলের কোন নেতাকে কটাক্ষ করে কথা বলেছেন? আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আজ পর্যন্ত আপনি দেখেছেন যে কাউকে কোনো কটাক্ষ করে বা সেটি আপনার তৃণমূল পর্যন্ত আসলে এই ধারা বজায় রাখার চেষ্টা করছেন? ইনশাআল্লাহ এটা হবে। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আগামীতে ইনশাআল্লাহ যদি দেশে আমরা সুন্দরভাবে একটা নির্বাচন করতে পারি এবং জনগণের সরকার এখানে নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই জনগণের নির্বাচনের মাধ্যমে আমরা এগুলো বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করব এবং হবেও। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই সিস্টার, যে এই যে আমরা মনে করেন 4 জন মানুষ এখানে বসা আছে, উই আর দি স্টেক হোল্ডার অফ দি পলিটিক্স। 4টা দল 5টা দল হোয়াট এভার ইট ইজ, আমরা সকলকে দেশপ্রেমিক হতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে, রাজপথ ত্যাগ করে সংসদে যেতে হবে। সংসদ ইজ দি প্লেস ফর দি পলিটিশিয়ান, নট রাজপথ। জি, এবং রাজনৈতিক নেতাদেরকে আসলে দেশের স্বার্থ সবার আগে চিন্তা করতে হবে, সেটিও তো সত্যি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে দেশের স্বার্থের কথা আমরা বলছি, কিংবা যে ধারা আসলে আমরা দেখতে পেলাম গতকালকে যখন জামায়াতের আমির অসুস্থ হয়েছেন, সব রাজনৈতিক দল থেকে তার খোঁজ খবর নেওয়া হয়েছে। সেনাপ্রধান তিনি নিজেও আসলে ফোন করে শারীরিক খোঁজ খবর নিয়েছেন। এই ধারা আসলে যদি বজায় থাকে তাহলে যেই সংস্কৃতি পরিবর্তনের কথা আমরা বলছি, কিংবা যে বিভেদ আমরা বারবার কথা বলছি, সেই বিভেদটাও অনেকটা কমে আসবে কিনা? ঐক্যমতের জায়গাটিতে আমরা এই সৌহার্দ্যের মধ্য দিয়ে পৌঁছাতে পারবো বলে কি মনে করেন? এটা একটা নিদর্শন, বাট আমার মনে হয় না এটার মাধ্যমে জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে। প্রথম হচ্ছে যে ঐক্যমতের আলোচনা হচ্ছে এটা একটা অংশের জনগণের প্রতিনিধি হচ্ছে, আরেকটা অংশের জনগণের প্রতিনিধি নিয়ে হচ্ছে না। তো এটা প্রথম থেকেই অনৈক্য, আর ঐক্যমত করার সুযোগ সবাই পায় না। আমার মনে হয় এই সরকার বা এই কাঠামো বা এই রিজিম এই সুযোগ হারিয়ে ফেলেছে। বাংলাদেশে কি দরকার? বাংলাদেশে একটাই সংস্কার দরকার, যে ভোটটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশে দেখেন 91, 96, 2001, 2008 মোটামুটি কিন্তু স্ট্যাবল গভর্নমেন্ট ছিল, স্ট্যাবল ভোট হয়েছে, দেশ টিকে ছিল, দেশ ধাপে ধাপে উন্নতিও করেছে। যেই মুহূর্তে ভোটটাকে কনজিউম করা গেল কেয়ারটেকার গভর্নমেন্টকে বাদ দিয়ে, সেই মুহূর্তে সব টালমাটাল হয়ে গেল। একটাই রিফর্ম দরকার, 5 বছর পরে সুষ্ঠু ভোট হবে। নিশ্চয়ই। আবার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যদি একটু অন্যভাবে দেখি, এই যে রাজনৈতিক নেতারা যে ধরনের বক্তব্য রাখছেন, কিংবা যে শালীনতার কথা আসলে আমরা বলছি, আজকে আপনি নিশ্চয়ই জানেন বিএনপির স্থায়ী কমিটি তিনিও বলেছেন যে মতবিরোধ থাকবে কিন্তু সেটি আসলে শালীনতা বর্জিত যেন না হয়, সেই জায়গাটিতে নিশ্চয়ই আমাদেরকে মনোযোগ দিতে হবে। সেই জায়গাটিতে একটু জানতে চাই, রাজনৈতিক পক্ষ বিপক্ষের প্রতি এই ধারা আসলে আমরা কিভাবে বজায় রাখবো, কিংবা নাকি আসলে আমরা নিজেরা শুধু ভোটে বা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছুর ঊর্ধ্বে উঠে যাচ্ছি? মঞ্জু ভাই একটা চমৎকার কথা বলেছে, যেহেতু শেখ হাসিনা এখন নাই, আওয়ামী লীগ সাসপেন্ডেড, ন্যাচারালি এখন অ্যান্টি আওয়ামী শক্তিগুলো নিজের মধ্যে কম্পিটিশন করছে, আনফেয়ার কম্পিটিশন করছে। আসলে -1 টেম্পোরারি তো হলো, এখন -2 দিকে অনেকে আগাতে চাচ্ছে, অনেকেই, কেউ কেউ -3-4ও বলছে। তো এগুলো খুব ইউটিউবিজম চিন্তাভাবনা, উর্বর মস্তিষ্কের চিন্তাভাবনা। দেশ রাজনীতিবিদরাই চালাবে, রাজনীতিবিদ ছাড়া দেশ চলবে না। আপনি আমলা দিয়েও দেশ চালানোর চেষ্টা করা হয়েছে, সেনা দিয়েও অনেকবার চলেছে, ব্যবসায়ী দিয়ে চলেছে, সব ফেল করেছে। ঘুরে ফিরে রাজনীতিবিদের হাতেই দেশ আসবে। রাজনীতিবিদদের নিজেদের সেলফ মোটিভেটেড হতে হবে, পারস্পরিক সহমর্মিতা বাড়াতে হবে, আর দেশের স্বার্থ সবার উপরে। আর সবচেয়ে যেটা দরকার, পরমত সহিংসতা এবং অন্যকে সম্মান করা। অন্যকে সম্মান করলেই আপনি ইউ মে নট লাইক মাই ভিউ বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট মাই ভিউ। ভলতেয়ারের সেই বিখ্যাত কথা। রাজনীতিবিদের দায়ও বেশি, রাজনীতিবিদের স্যাক্রিফাইসও বেশি, তাদের দোষও বেশি, ত্রুটিও বেশি। নিশ্চয়ই। কিন্তু ঠিক একই সময় যদি আমি কয়েকটা উদাহরণ দেই, এনসিপি নেতা নাহিদ বলেছেন কক্সবাজারে এনসিপি নেতারা সত্য উন্মোচন করেছেন, অর্থাৎ তারা আসলে যা বলেছেন সেটাই সত্যি। আবার বিএনপি একজন নেতা তিনি আসলে তার নিজের নির্বাচনী এলাকায় গিয়ে বলেছেন বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর। এই ধরনের বক্তব্য থেকে আসলে এখনো আমরা বেরিয়ে আসতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে নানানভাবে এক ধরনের উত্তেজনাময়
পরিবেশ তৈরি হচ্ছে, কিন্তু সেখানে আসলে কোথাও না কোথাও এক ধরনের উস্কানির আভাস কি তার মানে আমরা দেখতে পাচ্ছি? আমি আসবে উত্তর নিতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, বাধা দিলে বাঁধবে লড়াই, আর এই লড়াইয়ে জিততেই হবে, এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য, কিংবা বাপের ব্যাটা হলে ভোটে আয়, আবার যা বলেছি সেটা আসলে সঠিক বলেছি, এই ধরনের বক্তব্য আসলে কোথাও না কোথাও গিয়ে আপনি কি উস্কানির আভাস দেখতে পাচ্ছেন কিনা, এবং সেই আভাস আসলে পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত কিনা? না, রাজনীতিতে তো মাঝে মাঝে এই ধরনের স্লোগান, পাল্টা স্লোগান, বক্তব্য পাল্টা বক্তব্য থাকে, যেটা আমি দেখলাম যে সার্জিস আলম আজকে একবার বক্তব্য বলেছে যে কথার পাল্টা কথা আসতে পারে, কথার পাল্টা তো মঞ্চ ভাঙচুর হতে পারে না। ঠিক আছে, এখন ধরেন কথার পাল্টা কথা বললাম, যেমন আমি দেখলাম যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা বললেন যে আওয়ামী লীগ ছিল শাহী চাঁদাবাজ, বিএনপি হচ্ছে ছেঁচড়া চাঁদাবাজ, ধরেন কথা বললো। আবার বিএনপির লোকদের মুখেও আমি শুনেছি যে ওনারা আপনার চরমনায়ের পীর পান খায়, পানের সাথে জর্দা খায়, নানা রকমের স্লোগান বানিয়েছে নানা রকমের। এখন এই যে আপনার দল ব্যক্তিকে কেন্দ্র করে এই ধরনের কথাবার্তা বলায়, আলটিমেটলি এটা কোন জায়গায় পৌঁছাবে? মানে আপনি আমাকে 4 আনা বললেন, আমি আপনাকে 6 আনা বললাম, এরপর আপনি 8 আনা বললেন, আমি 12 আনা বললাম, এটা কি এদিকে যাবে নাকি এটা ডাউনফল করবে? আপনি প্রথমে যে প্রসঙ্গটা তুলেছেন যে বিএনপি যেই কাজটা করেছে, যে তাদেরকে জামাতের সমাবেশে দাওয়াত দেওয়া হয় নাই, কিন্তু তারা রাতের বেলায় জামাতের আমিরকে দেখতে গিয়েছেন, এই ধরনের পজিটিভ পলিটিক্স দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে, আদারওয়াইজ উপায় নাই। কারণ আপনি যদি বিএনপি যদি রাত্রে বলতো যে জামাতকে আমরা গত 1 তারিখে দাওয়াত দিয়েছিলাম, জামাত আজকে আমাদেরকে দাওয়াত দেয় না, এরপর থেকে আমরা জামাতকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিব না, ধরেন এই ধরনের কোনো কথা যদি বলতো, তাহলে কি হতো? প্রতিক্রিয়াটা অন্যরকম হয়ে যেতে পারতো। এখন কি হয়েছে যে এখন সবাই পজিটিভ কথা বলছে, বিএনপির মহাসচিবের এত সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে এবং ওনাকে ফলো করে সবাই জামাতের আমিরকে দেখতে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, ইত্যাদি বিষয়টা ছড়িয়ে পড়েছে। তো এখন সমাধান কি? আমি যেটা বলেছি, সমস্যাটা আপনি চিহ্নিত করলেন যে ঝগড়াঝাটি হচ্ছে, নানা ধরনের কথাবার্তা হচ্ছে। সমাধানটা হচ্ছে যে আসলে মানে অসুবিধাটা কোথায়, যে বিএনপি ক্ষমতায় চলে যাবে, বাকিরা সবাই আমরা বিএনপিকে চ্যালেঞ্জ করব, বিএনপিকে ক্ষমতায় যেতে দিব না, বা আমরা বিরোধী দল আকারে থাকবো, চ্যালেঞ্জটাও তো রাজনীতিতে থাকবে, সেটাও তো সেটা থাকবে। সেজন্য আমি বলছি দুইটা হতে পারে, যে বিএনপি মেনে নিবে যে হ্যাঁ আমি সরকারে গেলে তো আমাকে চ্যালেঞ্জ করবেই, আমাকে গালি দিবে, আমাকে কথা বলবে, আমি সেটা ফেস করবো, যেটা পার্লামেন্টে হয় না, পার্লামেন্টে বিএনপি এটা মেনে নিলে তাহলে সমস্যা নাই। আবার যদি বিএনপি মনে করেন না আমি এটা মানতে পারবো না, আমার কোনো নেতাকে গালি দিলেই লোকালি এটা প্রতিক্রিয়া হবে, মঞ্চ ভাঙবে, রাস্তা ব্যারিকেড দিবে, বিএনপি যদি মনে করে এইটার থেকে আমি বাঁচতে চাই, যেমন ধরেন সালাউদ্দিন ভাইকে গডফাদার বলবো, ঠিক আছে, এখন এর প্রতিক্রিয়া যখন আপনি ভাঙচুর হবে, রাস্তাঘাট বন্ধ হবে, তখন তো মনে হবে যে আসলে তো গডফাদার, নাহলে এরকম করলো কেন? এই কথাগুলো বলার তো একটা যুক্তি তৈরি হতে পারে। তো এখন আমরা তো হঠাৎ করেই এত সুশীল হয়ে যেতে পারবো না, হঠাৎ করে তো পরিবর্তন হয়ে যেতে পারবো না। নিয়ন্ত্রণের জায়গাটাও তো আসলে রাজনৈতিক নেতাদের হাতে। সেজন্য আমি বলছি এটা সমাধান সমঝোতামূলক জায়গায়। একটা হতে পারে সবাই বসে বলা যে ভাই আপনিও আমাকে গালি দিবেন না, আমি আপনাকে গালি দিব। এই সমঝোতা জায়গাটাতে আমি একটু আরেকটা হতে পারে যে পাওয়ার শেয়ারিং করা, যে ঠিক আছে জামাতের লোকেরা চাচ্ছে পার্লামেন্টে বেশি সিট, পাওয়ার শেয়ারিং করে এক ধরনের একটা ইউনাইটেড পার্লামেন্ট করা যায়, সমঝোতার মধ্য দিয়ে একটা ইউনাইটেড পার্লামেন্ট করা, ঝগড়া ঝাঁটি বিতর্ক যা হবে পার্লামেন্টে হবে, রাস্তাঘাট আমরা উন্মুক্ত করে রাখবো। ব্যাসের সমাবেতে পাটোয়ারি যে ধরনের বক্তব্য নিয়ে আমরা আলোচনা করছি, সেই বক্তব্যের আলোচনা সমালোচনা যাই হোক না কেন, জনগণের তো এক ধরনের প্রতিক্রিয়া থাকেই, কারণ বড় রাজনৈতিক দলগুলোর এক ধরনের বড় ফ্যান বেজ আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই প্রতিক্রিয়াকে আসলে আমরা নিয়ন্ত্রণ করব কি করে? না, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের কোনো উপায় নেই, এবং সেখানে হেডটা আরও বেশি হয় বা ফ্যান বেস। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আসলে কি, একটা নৌকায় দুই পাশে যদি মাল্লানা না থাকে, নৌকা এক পাশে ডুবে যায়। একটি বড় দল ছিল আওয়ামী লীগ, যেটা টেম্পোরারি সাসপেন্ডেড, আর একটা বড় দল অবশ্যই বিএনপি। একটা বড় দল যখন নাই এখন মাঠে দৃশ্যমান লিগ্যালি, এই ভ্যাকুয়াম পূরণ হচ্ছে না। আর ভবিষ্যতে যে ইলেকশনটি হবে, এই ইলেকশনে সকলের আসনের বিন্যাস মিলছে না মানসিকভাবে। যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে বেশি, কিন্তু ভোটে গিয়ে দেখা যাবে আসন সেই তুলনায় বেশি পাবে না। তুলনামূলকভাবে ভাগ্যবান দল বিএনপি আসন বেশি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন সেই সম্ভাবনাটা কমাতে হবে, কারণ বিএনপির না কমলে তো অন্যদের বাড়বে না। এইখানেই রাজনীতির অঙ্কটা মিলছে না। তবে আমি মনে করি রাজনীতির অনেক অঙ্ক এখনও দেখা বাকি আছে, এবং জটিল রাজনীতির দিকে খুব সহজ সরল হতে পারতো আমাদের রাজনীতিটা। 5 তারিখে 8 তারিখে সকলকে নিয়ে দেশটা গড়ব, যারা অপরাধী তাদের শাস্তি হবে, যারা অপরাধী তারা ভোটে দাঁড়াতে পারবে না, বাকিরা সকল নিয়ে দেশ গড়তে হবে, দেশের অর্থনীতি বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে।
সেই সরল অঙ্কটা অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে। সেই কঠিন পর্যায় থেকে নিশ্চয়ই আমাদের ফিরে আসতে সেই হবে। কঠিন পর্যায় থেকে উত্তরণটা খুবই কঠিন, কারণ ঐক্যমতের সুযোগগুলো সরকার হারিয়ে ফেলেছে। মাহিদুর রহমান, এই যে আসলে রাজনীতির অঙ্কটা কঠিন হয়ে উঠছে কিংবা রাজনৈতিক সমীকরণ আসলে যে কোনো সময় পাল্টে যেতে পারে, সেটিও তো আমরা জানি। তার মানে রাজনৈতিক এই সংস্কৃতির পরিবর্তনের মধ্যে দিয়ে সেই সমীকরণ পাল্টানোর সম্ভাবনা কতখানি দেখছে বিএনপি? বিএনপি অত্যন্ত সতর্কতার সহিত আপনার বক্তব্য রাখছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের মহাসচিব বা অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রেখে যাচ্ছেন। আপনাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, বিএনপি সবসময় একটি সহনশীল দল এবং অর্জনের দল। বিএনপি ইতিহাস তৈরি করেছে এই বাংলাদেশে, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা, যুদ্ধ করেছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করেছেন, মানুষের পত্রপত্রিকার বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, ইনক্লুডিং বাকশাল নামের যে দল ওইটাকে বাদ দিয়ে অরিজিনাল আওয়ামী লীগকে আবার রিলাইসেনিং করেছেন, রাজনীতি করার সুযোগ দিয়েছেন। সুতরাং বিএনপি ইজ এন অ্যাকোমোডেটিভ পলিটিক্যাল পার্টি। এই জন্য আমি যেটা বলবো যে সম্ভাবনা যেটা হইলো যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা বাংলাদেশ কাম ফার্স্ট, আমাদের নেতা যেটা সবার আগে বাংলাদেশকে সামনে রেখে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশটাকে আগে গড়তে হলে আমাদের সকলকে, যারা আমরা স্টেক হোল্ডার আছে, স্মল পার্টি হোক আর বিগ পার্টি হোক, আমাদের সকলকে কাজ করতে হবে একত্রিত হয়ে। একা আপনি করতে পারবেন না, একা করতে পারবেন না। নির্বাচনের সময় শুনেন, আমরা ব্রিটিশের কলোনি ছিলাম 187 ইয়ার্সের মতো। আমাদের যে ডেমোক্রেসি, যে প্র্যাকটিসটা রাজনীতিতে, এটা ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা এখানে প্র্যাকটিস করি। আমরা 91 সালের নির্বাচন দেখেছি, সেখানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনকে কিন্তু সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে। 96 সালের নির্বাচন মেনে নিয়েছে, 2001 সালের নির্বাচন আমরা মেনে নিয়েছি সকলেই। কিন্তু 2006 সালে আসিয়া সেখানে আমাদের কিছু দেশের কিছু বিদেশি অপশক্তি যারা আমাদেরকে তাদের আধিপত্য ভিতরে রাখতে চায়, তাদের দূষর এবং বাইরের অপশক্তি যারা বাংলাদেশকে একটি স্থিতিশীল বা একটা উন্নতমূলক একটি রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় না, সেই সব ষড়যন্ত্রের কারণে কিন্তু আজকে বাংলাদেশ এই 17-18 বছর। তার মানে এই মুহূর্তে আসলে এই ধরনের ব্যক্তিগত বা পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্যের জায়গাতে বিএনপি যথেষ্ট সচেতন আছে বলে কি আপনাদের? ডেফিনেটলি। ধন্যবাদ মাহিদুর রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং মুজিবুর রহমান মঞ্জু আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 পাথমিতিত রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।